ভাবুন তো একবার, একটা যুদ্ধবিমান যার শরীরের দৈর্ঘ্য একটা ফুটবল মাঠের অর্ধেকেরও বেশি, যার পেটের ভেতরে লুকানো আছে এমন সব মিসাইল যেগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে যে কোনো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। সেই বিমানটা হঠাৎ করে ইরানের আকাশে উঠতে দেখা গেল। পুরো পৃথিবী শুধু তাকিয়ে রইল, কেউ একটা শব্দ করল না। কেন? কারণটা জানলে আপনার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের বিষয়টা এমন যেটা নিয়ে এই মুহূর্তে বিশ্বের প্রতিটা গোয়েন্দা সংস্থার ভেতরে বন্ধ দরজার পেছনে আলোচনা চলছে, কিন্তু বাইরের পৃথিবীকে জানানো হচ্ছে না কিছুই। গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে ইরানের আকাশসীমায় একটি বিশাল আকৃতির উড়োজাহাজকে দেখা যাচ্ছে, আর তার চারপাশে এসকর্ট দিচ্ছে বেশ কয়েকটি যুদ্ধবিমান। প্রথম দেখায় অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো রুটিন সামরিক মহড়া, কিন্তু ঘন্টা না পেরোতেই বিশ্লেষকরা বুঝে গেলেন এটা রুটিন তো নয়, বরং এটা হচ্ছে 21 শতকের সবচেয়ে সাহসী ভূরাজনৈতিক চালগুলোর একটা। আজকে আমরা এই পুরো ঘটনাকে একদম গোড়া থেকে ধরে টান দেব। শুধু কি ঘটেছে সেটা না, কেন ঘটেছে, এর পেছনে কার হাত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি হতে চলেছে। পুরোটা জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। গল্পটা শুরু হয়েছে একটা ভিডিও দিয়ে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে যায় একটা ফুটেজ, যেখানে ইরানের আকাশে বিশাল ডানা মেলে উড়ে যাচ্ছে একটা যন্ত্র, যেটাকে দেখে মনে হয় যেন আকাশে একটা ইস্পাতের তিমি ভেসে বেড়াচ্ছে। তার দুপাশে সামনে পেছনে ছোট ছোট ফাইটার জেট, যেন রাজার সামনে সৈনিকের বহর। শুরুতে অনেকে ভেবেছিলেন এটা হয়তো ইরানের নিজস্ব কোনো প্রকল্প, কিন্তু যখন বিমান বিশেষজ্ঞরা ফুটেজগুলো ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করলেন, তখন একটা নাম সামনে চলে আসে, যে নামটা শুনলে পৃথিবীর যে কোনো সামরিক বিশ্লেষকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সেই নামটা হলো T-160, যার ডাক নাম হোয়াইট সোয়ান। এবং এখানেই গল্পটা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। T-160কে বোঝার জন্য আপনাকে একটু পিছনে যেতে হবে। স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়ে সোভিয়েত ইউনিয়ন একটা স্বপ্ন দেখেছিল, এমন একটা বিমান তৈরি করবে যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে পারমাণবিক হামলা চালাতে পারবে, আবার ফিরেও আসতে পারবে। বছরের পর বছর গবেষণা, হাজার হাজার প্রকৌশলের ঘাম রক্ত, তারপর জন্ম নিল এই দানব। সংখ্যার ভাষায় বলি তাহলে বুঝবেন এই যন্ত্রটা কতটা ভয়াবহ। প্রথম আকার, এই বিমানের দৈর্ঘ্য প্রায় 54 মিটার, মানে একটা 16 তলা ভবনকে যদি শুইয়ে দেন সেটার সমান। ডানার বিস্তার ছড়ানো অবস্থায় প্রায় 56 মিটার। এটা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধবিমান, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দ্বিতীয়ত ওজন, খালি অবস্থায় এই যন্ত্রের ওজন 110 টনের কাছাকাছি, কিন্তু যখন পুরোদমে অস্ত্র আর জ্বালানি ভরা হবে তখন সেটা গিয়ে ঠেকবে 275 টনে। ভাবুন একবার, 275 টন ওজনের একটা জিনিস আকাশে উঠছে, এটা শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? তৃতীয়ত গতি, এখানে আসল রোমাঞ্চ। এই বিমানের 4টা অত্যন্ত শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন বসানো আছে। এগুলো একসাথে যখন কাজ করে তখন এই বিশালাকৃতির যন্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে। এটা শব্দের গতির প্রায় দ্বিগুণ, মানে আপনি শব্দটা শোনার আগে বিমানটা আপনার মাথার উপর দিয়ে চলে গেছে। চতুর্থ পাল্লা, একবার পুরো ট্যাঙ্ক ভর্তি করলে এই বিমান টানা 13,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, মানে মস্কো থেকে উড়ে গিয়ে আমেরিকার পূর্ব উপকূলে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে এক ফোঁটা জ্বালানি ছাড়াই। পঞ্চমত, অস্ত্র বহনের সক্ষমতা। এই বিমানের পেটের ভেতরে দুটো বিশাল অস্ত্র প্রকোষ্ঠ রয়েছে, যেখানে একসাথে 45 টনেরও বেশি গোলাবারুদ ঢোকানো যায়। এর মধ্যে আছে দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল, গাইডেড বোমা, এমনকি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সংখ্যায় লুকিয়ে নেই, লুকিয়ে আছে এর যুদ্ধ কৌশলে। এই বিমানের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটাকে আসলে শত্রুর কাছে যেতেই হয় না। ধরুন একটা দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 300 কিলোমিটার দূর পর্যন্ত কাভার করে, T-160 সেই সীমা থেকে হাজার খানেক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকবে, আর সেখান থেকে ক্রুজ মিসাইল ছড়ে দেবে। এই মিসাইল নিজের গতিতে, নিজের বুদ্ধিতে রাডার ব্যবহার করে ভূমির ওপর দিয়ে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে গিয়ে সরাসরি টার্গেটে আঘাত হানবে। মানে বিমানটা পুরো সময় নিরাপদ দূরত্বে বসে থাকছে, কোনো অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এটাকে ছুঁতেও পারছে না। এটাকে সামরিক পরিভাষায় বলে স্ট্যান্ড অফ অ্যাটাক ক্যাপাবিলিটি। আর এই ক্ষমতা পৃথিবীর মুষ্টিমেয় কয়েকটা অস্ত্র প্ল্যাটফর্মেরই রয়েছে। আরেকটা বিষয় আছে যেটা কম মানুষই জানে, এই বিমানে এমন একটা ব্যাকআপ নেভিগেশন সিস্টেম বসানো আছে, যার কারণে শত্রু যদি সমস্ত স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দেয়, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, তবুও এই বিমান তার মিশন চালিয়ে যেতে পারবে। একবার পাইলটকে নির্দেশ দেওয়া হলে
এই নির্দেশ বাস্তবায়ন হবেই, আপনি চাইলেও আর আটকাতে পারবেন না। এবার আসি সে মূল প্রশ্নে, এই যন্ত্রটা ইরানের আকাশে দেখা গেল কেন? এর উত্তর পেতে হলে আপনাকে আজকের বিশ্ব রাজনীতির মানচিত্রটা মাথায় আনতে হবে। গত কয়েক বছরে পৃথিবীর ক্ষমতার ভারসাম্যে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। একদিকে আমেরিকা তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান, এরা মিলে একটা নতুন জোট গড়ে তুলেছে। এই জোট আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও মাটিতে যা ঘটছে সেটা চোখ বন্ধ করে থাকলেও বোঝা যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আর ইরানের সম্পর্ক এমন একটা গভীরতায় পৌঁছেছে যেটা আগে কখনো হয়নি। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে ইউক্রেন যুদ্ধ ব্যবহারের জন্য। বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত সহায়তা দিচ্ছে বলে জানা যাচ্ছে। এই আদান প্রদান শুধু বাণিজ্যিক নয়, এটা একটা কৌশলগত অংশীদারিত্ব যেটা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণকে নতুন করে লিখে দিচ্ছে। TU-160 এর ইরানের আকাশে উড়ে যাওয়াটা আসলে একটা সংকেত, আর এই সংকেতটা 3টা ঠিকানায় পাঠানো হয়। প্রথম ঠিকানা ইসরায়েল, যে দেশটা গত কয়েক মাসে ইরানকে বারবার হুমকি দিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলেছে। তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ইরানের পেছনে এখন এমন শক্তি আছে যারা পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য রাখে। দ্বিতীয় ঠিকানা আমেরিকা। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি দীর্ঘদিনের, কিন্তু এখন তাদের বুঝতে হবে এই অঞ্চলে এখন নতুন খেলোয়াড় এসেছে, আর তাদের হাতে এমন সব অস্ত্র আছে যেগুলো আমেরিকার ক্যারিয়ার গ্রুপকেও হুমকির মুখে ফেলতে পারে। তৃতীয় ঠিকানা পুরো বিশ্ব। এই প্রদর্শনের মাধ্যমে রাশিয়া আর ইরান একসাথে যে বার্তাটা দিচ্ছে সেটা হলো, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা করার চেষ্টা করো না। এই পুরো ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো সবার চুপ থাকা। না রাশিয়া কিছু বলছে না, না ইরান। আমেরিকার পেন্টাগন নিশ্চুপ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কোনো মন্তব্য করেনি, ন্যাটো একটা শব্দ উচ্চারণ করেনি। এই নীরবতা কি কাকতালীয়? মোটেই না। ভ্লাদিমির পুতিন একজন দাবারু রাজনৈতিক অর্থে। তিনি জানেন কখনো কখনো সবচেয়ে জোরালো বক্তব্য মুখ দিয়ে বের হয় না, বের হয় কাজের মাধ্যমে। একটা সুপারসনিক বোমারু বিমান শত্রুর প্রতিবেশী দেশের আকাশে উড়িয়ে দেওয়া, এটা এমন একটা বক্তব্য যেটা 1000 পৃষ্ঠার কূটনৈতিক নোটের চেয়ে বেশি কার্যকর। আর পশ্চিমা বিশ্ব চুপ আছে, কারণ তারা জানে এই মুহূর্তের প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি আরও জটিল হবে। কেউ এখন রাশিয়ার সাথে নতুন কোনো উত্তেজনা তৈরি করতে রাজি নয়। ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই তাদের সম্পদ আর মনোযোগ টেনে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরেকটা ফ্রন্ট খোলার সামর্থ্য কারণেই। এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের অংশ। আমরা এখন এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে, আর নতুন একটা ব্যবস্থা এখনও পুরোপুরি দাঁড়ায়নি। এই মাঝামাঝি সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই সময় প্রতিটা পক্ষ নিজের শক্তি যাচাই করছে, সীমানা পরীক্ষা করছে, আর বোঝার চেষ্টা করছে কতদূর পর্যন্ত যাওয়া যায়। ইরানের আকাশে TU-160 দেখা যাওয়াটা সেই পরীক্ষারই একটি অংশ। যদি কেউ প্রতিক্রিয়া দেখায় তাহলে বোঝা যাবে লাল দাগটা কোথায়। যদি কেউ কিছু না বলে তাহলে বোঝা যাবে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়ার জায়গা আছে। আর এই হিসাবটাই এখন চলছে, চুপচাপ আড়ালে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে। তো এই ছিল পুরো গল্পটা। ইরানের আকাশে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমানের আবির্ভাব এবং এই ঘটনা ঘিরে সারা পৃথিবীর অস্বস্তিকর নীরবতা। একটা কথা মনে রাখবেন, ইতিহাস বলে বড় বড় পরিবর্তন হুট করে আসে না, আগে ছোট ছোট সংকেত আসে। যারা এই সংকেত পড়তে পারে তারাই সময়ের আগে প্রস্তুতি নেয়, আর যারা পারে না তারা বলে আমরা তো জানলামই না। আপনি কি মনে করেন, এটা কি শুধু একটা প্রদর্শন ছিল, নাকি সত্যিই কিছু একটা ঘটতে চলেছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ।